নিজেকে বেস্ট ভাবা ভালো, কিন্তু কনফিডেন্স যেন ওভার কনফিডেন্স না হয়ে যায় না। মানে আমি যদি কনফিডেন্ট হই যে আমি বেস্ট, কিন্তু কোন দিক দিয়ে সেটা তো ভাবতে হবে না। কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে যদি ধরে নিই যে তর্কের খাতিরে ও বেস্ট, ও নিজেকে বলছে ও বেস্ট, ঠিক আছে, সেটা আমি বলতেই পারি, মানে আমি ভাবতেই পারি আমি বেস্ট, ঠিক আছে, কিন্তু কোন দিক দিয়ে? মানে সব থেকে নোংরামির চূড়ান্ত ও করে। সেটা কি করে তোমরা জানো? যে প্রত্যেকটা ব্লগারের সঙ্গে ও যোগাযোগ করে, এমনকি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের সঙ্গেও যোগাযোগ করে। যোগাযোগ যদি করতে না পারে তাহলে যাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, এর নাম্বার তার নাম্বার চায়, তারপর তাদেরকে ফোন আলাপ করে। তো এই ব্যাপারটা কি সবার মধ্যে রয়েছে? না তো। মানে ও এদিকে যাদেরকে নিয়ে মানে ভিডিও করে তাদের সঙ্গে যোগাযোগ রাখে, আবার যারা ওকে নিয়ে ভিডিও করে পজিটিভ আসপেক্টে তাদের সঙ্গেও যোগাযোগ করে। তো এই রকমভাবে দুদিকে দু তরফের যোগাযোগ করে কজন ভিডিও করে? প্রথম এই জায়গা থেকে তো অবশ্যই বেস্ট। আচ্ছা, ও যে ভিডিওগুলো করছে, আজকে তোমরা চিন্তা করো যদি কারোর ক্যারেক্টারে এই ধরনের একটা দাগ লাগে পরকীয়ার মতো, এবং সেটা বাড়ির একটা রিলেশন যেটায় সে সন্তান সম কারোর সঙ্গে রিলেশনে জড়িত হয়েছে, এরম একটা জিনিস কারোর মার্কেটে এলে তারপরেও সে ওভার কনফিডেন্ট হয়েও সেই লেভেলের নোংরামি করে ভিডিও করছে, তার মধ্যে কোনো গিল্টি কনসাস নেই, তাহলে সে তো বেস্ট। এই জায়গা থেকে তো অবশ্যই বেস্ট। আজকে ও বারবার স্যান্ডিকে বলছে সে বইয়ের পয়সায় চলে, বইয়ের পয়সায় খায়, বইয়ের পয়সায় সব কিছু করে, ওর হাজব্যান্ড করে না। অথচ ও বলে রেখেছে ওর হাজব্যান্ডের টাকায় জল গরম হয় না। অথচ ও বলে রেখেছে বিয়ের কিছুদিন পরই ঝগড়া ঝামেলা হওয়ার পর ওর বরকে আর ওকে নিচে নামিয়ে দিয়েছে শ্বশুর শাশুড়ি, এবং ওই গুদাম ঘরে, ওই ভাঙাচোরা ঘরে ও থাকতে শুরু করেছে। তাহলে সেই জায়গা থেকেও তো বেস্ট। আমরা জানি শ্বশুরবাড়িতে যদি কেউ দেখে শুনে বিয়ে দিয়ে নিয়ে আসে, তারপরে শ্বশুর শাশুড়ির যদি ঘর করে রাখেন, তাহলে ভালো জিনিসটা তার ছেলের বউকে দেয়। বাট একে কি করেছে? 6 মাস 8 মাস দিয়েছে, তারপরে লাথ মেরে নিচে নামিয়ে দিয়েছে। কেন? কিছু তো নিশ্চয়ই করেছিল, কিছু তো নিশ্চয়ই এমন একটা বিহেভিয়ার করেছিল যার জন্য ওকে নিচে নামিয়ে রেখেছে। বুঝতে পারছো তো? সেই তরফ থেকেও বেস্ট। আচ্ছা, বাই দা ওয়ে, ও ঘর সংসার নিয়ে সবাইকে বলে না, বাড়ি ঘর দৌড় নিয়ে সবাইকে বলে এর বাড়ি ওর বাড়ি। আমাকেও ফোন করে এটাই জিজ্ঞাসা করেছিল যে আমার বাড়ি করতে কত টাকা খরচ হয়েছে। আমি যখন বলেছিলাম যে বাড়ি করতে আমার এত টাকা খরচ হয়েছে, তখন সেই জিনিসটা ওর পছন্দ হয়নি। মানে ও ভেবেছে আমি মানে একটু বেশিই বলছি আর কি। আরে ভাই, যে যেমন টাইপের বাড়ি করবে সে তো সেরকম বলবে। কি রড দিচ্ছে, কোন সিমেন্টে বাড়ি করছে, কতখানি ওই কালাম বিম কি কতগুলো দিচ্ছে, কতখানি মানে কত তলা করতে পারে সেই অনুযায়ী যেটা করেছে, তো সেই সবগুলোর ব্যাপার। তারপরে কি কোম্পানির টাইলস, কি কোম্পানির রং, কি কোম্পানির দরজা, কি এগুলোর উপরে তো নির্ভর করে। বাড়ি তো একটা আমি খাড়া করে দিতেই পারি, কিন্তু তোমরা সবাই জানো যে নিচের ঘর করতে বেশি টাকা খরচ হয় উপরের ঘরের থেকে, এবং সেখানে যদি সেই লেভেলের ফাউন্ডেশন করা হয় বা সেই জিনিস করা হয় তাহলে সেটার দাম তো বাড়বে। তো আমি যে দামটা আমার খরচ হয়েছিল আমি সেটাই বলেছিলাম। সেই সময় তো আমার অত বুদ্ধিশুদ্ধি হয়নি যে ও সবার বাড়ির খোঁজ খবর নিয়ে বেড়ায়। তো আমার যেটা খরচ হয়েছে সেটা বলেছিলাম। তখন বললো না, আমার পাশের বাড়ির আমার এক যা করেছে তার এত অল্প পয়সা খরচা হয়েছে, এই কথা বলেছিল। তার থেকে এটা বুঝতে পারি যে বাড়ির ব্যাপারে কিন্তু ওর প্রচণ্ড একটা অন্যরকম ব্যাপার আছে। আর সব থেকে ওর ফল্ট কী জানো, মানে ফেলিওরও ভাবে, সেটা হচ্ছে ওর বরের ক্ষমতায় কুলাবে না কোনো বাড়ি করা। বুঝতে পেরেছো? সেটা ও জানে, আর এইখানেই ওর সমস্যা। এটা গেল। আচ্ছা, তারপরে তোমরা এটাও জানো যে শ্বশুরবাড়ির যে জায়গা সেইখানেও একটা ঘর করবে বলেছিল আলাদা করে। শ্বশুরবাড়ি সেটা মানে শ্বশুরমশাই সেটা পাত্তা দেয়নি, সেটাতেও ওর প্রবলেম। ঠিক আছে, তার জন্যই এর বাড়ি তার বাড়ি ওর বাড়ি দেখে ওর কিন্তু এই ইরিটেশন হয়। যারা যারা নিজেদের পয়সায় নিজেরা বাড়ি করেছে তখনই ও সন্দেহ প্রকাশ করে, এবং এ কী করে করলো, সে কী করে করলো, এই তার বক্তব্য। আমি মানছি যে কেউ বলেছে যে আমি পয়সা খরচা করে বাড়ি করতে পারিনি, যা করেছে আমার বউ করেছে, বলতে পারে কেউ। তো সেই বউ কি করে আর্ন করেছে, তার বাপের বাড়ি থেকে হেল্প করেছে কিনা সেগুলো তো আমরা জানি না। সে বাড়ি করেছে সেটা বড় কথা, কিন্তু এর বক্তব্য কি করে করলো, কিভাবে করলো। ভাই আর যাই করুক,
ওয়াইটি প্ল্যাটফর্মে এসে ভিক্ষে করেনি বাটি হাতে। ও যে বলছে ওর শ্বশুরবাড়ির মান সম্মান প্রচুর, ওর বরের মান সম্মান প্রচুর, ওর বর তার জন্য ওকে নিয়ে কিছু বলতে আসে না, যেরকম ম্যান্ডির বর ম্যান্ডির কে নিয়ে বলতে আসে। তো আমি একটা কথা বলি, কি করে বলবে, কি করে বলবে যেখানে বউ এরকম নোংরামি করে রেখেছে, প্লাস বউ বলে রেখেছে ওর পয়সায় জল গরম হয় না। আবার এটাও সত্যি যে সে ভিক্ষার ঝুলি পেতে বসেছিল। কোনো ফ্যামিলির যদি সত্যিই মান সম্মান থাকে তাহলে তাদের বাড়ির ফ্যামিলির লোক ওয়াইটি প্ল্যাটফর্মে এসে ডিজিটালি ভিক্ষা করতে পারে? কখনো পারে না। যে কোনো প্রয়োজনে সে কি করে, আগে তার সর্বস্ব বেচে, বন্ধক দেয়, এইগুলো করে, তারপরে সে যখন একেবারে নিঃস্ব তখন আসে। কিন্তু ও তা করেনি। ও কি করেছে, ওর নিজের জিনিসপত্র ইনট্যাক্ট রেখেছে, মানে গয়নাগাটি। আর বলেছে শ্বশুরের বাড়ির জায়গা জমি এগুলো তো আমি বলতে পারি না, তো সেগুলো এখনও প্রাপ্য নয়, তো সেগুলোর কথা আসে না। তো তার সমস্ত ইনট্যাক্ট রেখে তারপরে সে ভিক্ষে করেছে। এইবার ভিক্ষা করার পর তার নাটক শুরু হয়েছে, কখনো 13,000-এর চুল, কখনো তার হচ্ছে তোমার এসি, কখনো ফ্ল্যাট ভাড়া, কখনো অ্যাপেল ফোন কেনা। তাহলে তোমরা চিন্তা করো, কখনো গ্র্যান্ড সেলিব্রেশন করা। তাহলে লোকের থেকে ধার নিয়ে যার চলেছে, লোকের থেকে ধার নিয়ে যার কেস চালাতে হয়েছে, সে এসে ভিক্ষের টাকার কথাটা তখন সে পুরো মারোগুলি করে দিয়ে আবার তার দেখাচ্ছে আমি কত কী করেছি। ও শুধু এটা বলে যে ওর অ্যাচিভমেন্ট দেখে লোকের নাকি হিংসে হয়। ও এটা বোঝে না যে মানুষ, মানে আমাদের মতো মানুষরা আগেই অ্যাচিভ করে রেখেছে, আগেই তারা বিজনেস, চাকরি, যাই হোক সেগুলো করে রেখেছে, পরেই ইউটিউবে এসছে। এটা কিন্তু ও বোঝে না। মানে আমি আমার কথাটা বলছি, অন্য লোকের কথা তো আমি জানি না, আমি আমার কথাটা বলছি। আমি তো আগেই চাকরি, বিজনেস এগুলো করে রেখেছি, সেগুলো করে রেখে বাচ্চা মানুষ করে, বাড়ি ঘর দৌড় করে, তারপর সমস্ত কিছু যখন আমার মোটামুটি হয়ে গেছে, তখন আমি কিন্তু এখানে ওই সবগুলোকে একটা জায়গায় রেখে আমি এখানে ইউটিউবে বসেছি। হ্যাঁ, প্রথম ইউটিউবে এসেই যে আমার বিশাল ইনকাম হবে এই এক্সপেকটেশনই আমি রাখিনি, ঠিক আছে? তাহলে আমি কিসের জন্য বসেছিলাম? আমি ফালতু ওয়েস্ট করব না আমার টাইমটা, যেখানে আমি সময় পেলে আমি যদি কথা বলতে পারি তাহলে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলতে পারি, সেই অনুযায়ী এসেছিলাম। তারপরে সেখান থেকে $100 টার্গেট। তারপরে যখন দেখলাম যে হ্যাঁ আমার কথা মানুষ পছন্দ করছে, হতে পারে গুটি কয়েক, তাই জন্য আমি ভিডিওটা করা শুরু করলাম। কারণ আমি ফালতু বসে থাকবো না। আমার সংসার সমস্ত কিছু করার পরে আমি যদি সময় বের করে ভিডিও করি এবং সেখান থেকে ইউটিউবের সাহায্যে ভিউয়ার্সদের দ্বারা আমি যদি ইনকাম করতে পারি, ক্ষতি কী আছে? তাহলে ও আজকের দেখাচ্ছে আমি এখন সাকসেস হয়েছি, আমি বিজনেস করছি, আমি গয়নার বিজনেস করছি, আমি দোকানের বিজনেস করছি, আমি অফলাইনে বিজনেস করছি, নানা কিছু বলছে, এবং সেগুলো দেখে নাকি লোকের হিংসে হচ্ছে। কাদের হিংসা হবে? যারা এগুলো করতে পারেনি তাদের হিংসে হবে। তো তো যারা আগেই এগুলো করে রেখেছে তাদের কিসের হিংসে? সেখান থেকে সে বলছে বেস্ট, মানে কন্ট্রোভার্সি করার পর করেছে। আরে ভাই, আজকের ও যেগুলো যেগুলো করেছে, সত্যিই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলো করেছে? করতে পারেনি। কারণ ও যে ধরনের ফাউল ল্যাঙ্গুয়েজ বলে এই জায়গায় এসেছে, সেইভাবে কিন্তু চ্যানেল সবাই গ্রো করায়নি, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেকটা ব্লগারের সঙ্গে যোগাযোগ করে তাদের ভিতরে তথ্য নিয়ে তাদেরকে সত্যি কথা বলতে থ্রেড দিয়েছে, ইমোশনাল অত্যাচার করেছে, বলতে পারো কালো চিঠি করেছে। ওর ভিডিওর মোটিভেশনটাই এটা, মানে মোটিভটাই এটা ছিল। তারপরে এসেও বলছে আমি বেস্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমরা চিন্তা করো, যার নিজের চরিত্রের ধাজিয়া উড়ে গেছে, সে অন্য লোকের চরিত্র নিয়ে ক্যারিকাচার করছে। এবার তোমরা বলতে পারো এটা তো এখন জানতে পেরেছি। এখন জানতে পারলেও ব্যাপারটা তো 4 বছরের পুরনো ছিল। তাহলে 4 বছরের পুরনো জিনিস ও কন্টিনিউ করছে, অথচ এসে সবার বাড়ি, তার ফ্যামিলি, তার গোষ্ঠীর সমস্ত লোকের ও পর্দা ফাঁস করছে। ও এরমভাবে ভিডিও করতো। তাহলে তোমরা চিন্তা করো, ও বেস্ট না তো কে বেস্ট? যার এত কিছু লাইভের মধ্যে দিয়ে সব কিছু জিনিস ব্যাডের থেকে ওয়ার্স্ট হয়ে গেছে, সে নাকি এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও বেস্ট, ঠিক আছে? নিজেকে বলছে শেরনি, আর সবাই কি শেয়াল, তারা একত্রিত চলছে। আচ্ছা, আমি বুঝে পাই না ও কাদেরকে বলে একত্রিত চলছে,
কাউকে দেখেছো, আমাদেরকে অন্তত দেখেছে যে গ্রুপবাজি করতে? আমাকে তো দেখেনি, আমি তো কারোর সঙ্গে গ্রুপবাজি করি না, কারোর ভিডিওতে এখন আর কমেন্টও করি না, কারোর সঙ্গে করি না। হ্যাঁ, প্রয়োজনের স্বার্থে আমি ভিডিও দেখি, পছন্দ হলে ভালো লাগলে সেটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু কারোর সঙ্গে তো গ্রুপবাজি করি না। ও তাহলে কাকে বলে যে দলে চলে, এই চলে সেই চলে? আজকের ও বলছে আমাকে না নিয়ে বললে কারো চলে না। তুই কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, এটা কেন ভুলে যাস? বারবার বলিস তোকে নিয়ে ছাড়া লোকের চলে না, তুই তো কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। তোর জীবনটায় ভরে ভরে কন্ট্রোভার্সি, এবং সেগুলো তুই নিজে উৎপন্ন করেছিস, সেগুলো তুই মার্কেটে নিজে ছড়িয়েছিস, তাহলে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে না? আজকে তোমরা দেখেছো একটা জিনিস, সেটা হচ্ছে হার্টের লাইভে একটা ছবি দিয়েছে খুব সামান্য সময়ের জন্য, সেটা হচ্ছে লিপ লক। কারোর না কারোর সাথে ও লিপ লক করছে, ঠিক আছে? সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার কার সঙ্গে করছে সেটা তো আমরা জানি না, কারণ মুখটা তো আমরা দেখতে পাচ্ছি না। আমি অবশ্য জানি কার সঙ্গে করছে, কিন্তু দেখতে পাচ্ছি না, দেখে প্রমাণ হচ্ছে না কার সঙ্গে করছে। তো যাই হোক, তো সেটাও বাইরে এসেছে। এবার আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে ওটা ওর হাজব্যান্ডের সঙ্গে লিপ লক করেছে, সেইটা মার্কেটে ছড়িয়েছে। কেন ছড়াবে? তুমি আমরা আমাদের হাজব্যান্ডের সঙ্গে প্রাইভেট টাইম কাটিয়েছি, সেইটা আবার অন্য লোকেদের কাছে পাঠাবো কিসের কারণে? কি মনোরঞ্জন করানোর জন্য? তারপরে বলবো আমি তো এগুলো দেখাইনি। তুই দেখাসনি, অথচ তুই মানে একটা গ্রুপের মধ্যে এইগুলো পাঠিয়েছিস। এগুলো কোনো সুস্থ ভদ্র ফ্যামিলি থেকে বরের সঙ্গেও যদি কেউ লিপলক করে, সেটা মার্কেটে ছাড়ে, কাউকে দেয়? তা তুই তো নিজের জীবনের স্পেশাল মুহূর্তগুলো লোকের কাছে বিলিয়ে বেরিয়েছিস। তোর মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে আছে? তোর মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যে কিনা তার মানে যদি ধরে নিলাম তর্কের খাতিরে বরের সঙ্গেও লিপলক করে, সেইটাই বা কাউকে পাঠিয়েছে, তা তুই তো বেস্ট হবি। কারণ এরকম ধরনের কাজ কেউ করবে না, ঠিক আছে? এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই মুখ উছিয়ে গলা বাজিয়ে একে ওই ওকে ওই, এ মাসি, ও পিসি, ও গাছির মহিলা, ও কি খানা বানিয়ে নিয়েছে, ও বাইরে গিয়ে বাজারে বসবে, ও এই করবে বলছিস। তুই দেখ, তুই চিন্তা করে দেখ, মানে তোর জীবনটাই শুধু বাজার কেন্দ্রিক, এই ওই সেই, মানে এমন একটা তোর মধ্যে রয়েছে যেন তোর মনে হয় যে শুধু ওই লাইফের জীবনটা ওই, মানে তুই ওই মানে কি বলবো, ওই উত্তেজিত লাইফ ছাড়া তুই কিছু বুঝিস না, ঠিক আছে? তোর মানে আমার বলতে দ্বিধা হয় আর কি, যে তুই ওই লাইফ ছাড়া কিছু বুঝিস না। তোর কাছে ওই ওটার ছাড়া, মানে ফিজিক্যাল ব্যাপার ছাড়া আর অন্য কিছু তোর চোখে মুখে নেই। সারাক্ষণ তুই ওই চিন্তা করিস, আর সারাক্ষণ লোককে বলিস এটা ওটা সেটা। অনেকে আগে বলতো যে ও সবসময় চটি গল্প পড়ে, চটি বই দেখে, তো সত্যিই তো ওর জীবনটাই ওরকম। সারাক্ষণ দেখো ফিজিক্যাল ফিজিক্যাল ফিজিক্যাল, এছাড়া বাইরে কিছু নেই। তোমরা চিন্তা করো যে একটা ফ্যামিলিতে ওকে দেখে শুনে বিয়ে দিয়ে নিয়ে এসেছে, তারপর সে একই ফ্যামিলির দুটি ছেলেকে, মানে একটি ফ্যামিলির তার হাজব্যান্ড আর একটি ননদের ছেলে, তাদের দুজনের একসাথে মাথা মুড়িয়েছে। তাহলে তোমরা চিন্তা করো ওই ফ্যামিলিতে যদি আরও 4টে ছেলে থাকতো, তারাও কি ওর কাছে সেফ? আমার তো মনে হয় না। এবং বাইরে যদি ও বেরোতো, তাহলে তারাও ওর কাছে সেফ নয়, কেউ ওর কাছে সেফ নয়, এটা পরিষ্কার বোঝা যায়। কারণ যার চয়েস এটা হয় যে সন্তান সম ছেলের সঙ্গে এরকম করবে এবং তারপর ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে সেগুলো আবার লোকের কাছে পাঠাবে, আর তারপরে সেটা নিয়ে বললে আবার বলবে আমি এগুলো দেখাইনি, তাকে আর কি বলা যাবে? নির্লজ্জ, বেহায়া, টু দি পাওয়ার ইনফিনিটিভ, তাকে তাই বলা যাবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। এই ভিডিওটা আজকের আমি প্রথম করছি, ঠিক আছে? তার কারণ তাড়াতাড়ি চলে এসেছি কাজকর্ম সব মিটিয়ে, তো এখন আমি এসে ভিডিওটা করছি। অনেকের ভিডিও দেখলাম, তারপরে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে দীপ্তিদির ভিডিওতে একজন কমেন্ট করে গেছে যে কিনা প্যারিসে থাকেন এবং ওর ভিউয়ার্স ছিল। সে কমেন্ট করে গেছে যে ওর নাকি বিয়ের আগেই একটা অপারেশন ছিল শুনেছে উনি, এবং সেখানে ওভারের সংক্রান্তই কিছু অপারেশন ছিল, এবং ও নাকি জানতো যে ওর কোনো দিনই আর কি ইস্যু হবে না, এটা নাকি আগে থাকতেই জানতো, এরকম শুনছি উনি বলেছেন, ঠিক আছে? মানে উনিও কারোর কাছ থেকে শুনেছেন। তারপরেও ও হচ্ছে ওই ট্রিটমেন্টের নাম করে দিল্লি গেছিল, যেটা লোকের কাছে বলেছে আর কি যে এই ট্রিটমেন্টের জন্য গেছিলাম। তো যাই হোক, সেই ট্রিটমেন্ট আদৌ করিয়েছে কি করায়নি সেটা এখন লোকের কাছে সত্যি ভীষণ কনফিউজিং ব্যাপারটা, ঠিক আছে? কারণ
তোমরা জানো যে আগে ওর খাওয়া দাওয়া নিয়ে খুব প্রবলেম ছিল, বলতো এটা খেতে পারে না, ওটা খেতে পারে না, পেটের প্রবলেম, হ্যানা ত্যানা অমুক তমুক। আজকে ডেটা সেটা নেই, ঝাল ঝাল কষা কষা সমস্ত কিছুই খেতে পারে, তার মানে পেটের প্রবলেম সলভ হয়ে গেছে। তো যে ট্রিটমেন্টের জন্য গেছিলো সেই ট্রিটমেন্টটা আদতে কী ট্রিটমেন্ট সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ সেই রেজাল্ট তো আমরা দেখতে পাই না, ঠিক আছে। এবং কখনো বলে যে আমি ওখান থেকে রেজাল্ট পুরো গুড করে এসেছি, আমার দুটোই ব্লকেজ খুলে গেছে। আবার কখনো বলে যে আমার প্রবলেম, ঠিক আছে, আমার হাজব্যান্ডের প্রবলেম নয়, আমার হাজব্যান্ডকেও টেস্ট করিয়েছি, তার প্রবলেম না। তাহলে ওর যদি প্রবলেম একবার বলছে না, একবার বলছে হ্যাঁ, তাহলে ও তো পুরো নিজেকে কনফিউজড ক্যারেক্টার করে রেখেছে, মানে ভীষণ ব্যাপারটা কনফিউজিং নয়? তুমি একটা মানুষ, যেই মানুষটা একবার বলছো আমার সমস্ত ব্লকেজ খুলে গেছে, এবং তুমি বলছো আমার হাজব্যান্ডও পুরোপুরি সব দিক দিয়ে ফেয়ার, তারপরেও আমাদের হচ্ছে না, এবং সেক্ষেত্রে তুমি টুকটাক গুনতুকের গল্প দিয়েছো এবং বলেছো বাড়ির মধ্যে প্রবলেম আছে, তাই বাড়ি ছেড়ে আমাদেরকে অন্য জায়গায় থাকতে হয়েছে, এবং সেখানে 6 মাস ট্রাই করব, অথচ তোমরা দেখলে 2 মাসেই বাড়ি ফিরে এলো। তারপরে বললো যে ছি নাল্লি বলেছিল, তাই আত্মসম্মান রক্ষার্থে বাড়ি ছেড়ে চলে গেছিলো, কারণ ওকে বলা হতো বাড়ি থেকে বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা, এবং সেই জন্য বেরিয়ে গিয়েছিল। ভাবতে পারছো তাহলে কোনটা সত্যি, কোনটা সত্যি? আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা জানলা ও বন্ধ করে দিয়েছে, তোমরা দেখেছো তো, অনেকেই বলছে যে ওই জানলা দিয়ে নাকি ছুঁড়ে কি টুকটাক এসব বলেছিল, তারপরে সেই জিনিসটা বন্ধ করেছে, তারপরে প্রাচীর নিয়ে অশান্তি হয়েছিল, এসব নানা কথা বলছিল, বাড়িতে অশান্তি হয়েছিল। তা এখন লোকে অনেকে অ্যাজামশন করছে যে ভাই যেহেতু নিচের রাস্তার সামনে ঘর এবং ওর বাড়ির উপর দিয়ে অনেকে হাঁটাচলা করে, জানলা যদি খুলে রাখে তাহলে সেক্ষেত্রে ওর যে মামি মোয়ে করছিল সেইগুলো অনেকে দেখে নিতে পারে, আর তার জন্যই ওই জানলাটাকে ওকে বন্ধ করতে হয়েছে এবং ওই ঝামেলাটা করতে হয়েছিল, যাতে কিনা ওদের বাড়ি থেকে লোকের যাতায়াত বন্ধ হয়। কিন্তু সেটা কি হয়েছে জানি না, ঠিক আছে। তো বুঝতে পারছো সব কিছু ওই ইন্টেনশনালি করেছে, তো সেই জায়গা থেকে তো অবশ্যই বেস্ট, কারণ আমরা কেউ এই ধরনের মানসিকতাই আনতে পারবো না, এই ধরনের টুকটাক গুনতুক দিয়ে এই ব্যাপারটাকে নিয়ে আসতে পারবো না, আমরা এগুলো করতে পারবো না। আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, কন্ট্রোভার্সি করব, তার বাইরে এরকম করব না। আর পার্সোনাল লাইফের এত কিছু এটা থাকার পরে সে অন্য লোকের ক্যারেক্টার অ্যানালাইসিস করতে পারবো না, কিন্তু ও করতে পারছে, আর সেগুলো কিন্তু অন্য কেউ মুখ থেকে বলেনি, ওই কিন্তু সেগুলো বাইরে বের করেছে, এমন নয় যে অন্য কেউ মুখ থেকে বলেছে। আজকের বলছে আমি টিনুর চরিত্র কোনোদিন চচ্চড়ি করিনি, ঠিক আছে, আমি কাউকে বোঝাতে চাই না, আমি নিজে বুঝলেই হলো। বাইরে ভাই, মানে কোন মুখে যে কথা বলেন আমি কিছু বুঝে পাই না। একবার বলে ম্যান্ডির সঙ্গে আর জীবনেও এই করবো না, হ্যান না ত্যান না, তারপর লাল লাল খাসির ঝোল খেতে চলে গেল, তারপরে তো বললো ভস্যের থেকে উৎপন্ন হয়েছে সম্পর্ক, এগুলো। আবার দেখো এখন বলছে টিনুকে নিয়ে তো আমি কোনো কথা বলিনি, বাজে কথা, যখন সব বেরিয়েছিল তখন নিজের থেকে কোনোদিন বলিনি। মানে একে কি বলতে ইচ্ছা করে, এ তো গালে থুতু দিয়েছিল টিনুর, ভাবো তাহলে, কিছু বলার নেই একে। যাই হোক, এখন ওর বক্তব্য যে ওর বর ফার বেটার স্যান্ডির থেকে। কেন না, স্যান্ডি এসে তার বউয়ের চরিত্র ধাজিয়া উড়িয়েছে এইখানে, যেগুলো বউ করেছে সেইগুলো এসে বলেছে, বাট আমার বর বলেনি। এইখানেই তো কথা, তোর বরের সেই ক্ষমতা নেই, তোকে সহ্য করা ছাড়া তার উপায় নেই। সে এসে তোর নামে সোশ্যাল মিডিয়ায় কি করে বলবে? যেটুকুনি তুই ওর জন্য করছিস সেটুকুনিও তো পাবে না। তুই বড় জাহির করার জন্য বলছিস ফোন ও নিজের টাকায় নিজে কিনেছে, ঘুরতে নিয়ে গেছে দার্জিলিং, সেটাও টাকা জমিয়ে নিয়ে গেছে, এখন বলছিস আবার ঘুরতে নিয়ে যাবে, সেগুলোও সে তার টাকায় নিয়ে যাবে। আচ্ছা, অথচ আমরা শুনছি তুই তোর বরের পকেটে আগে থাকতেই 20,000 টাকা গুছিয়ে রেখে দিয়েছিলিস দীঘায় যাওয়ার সময়। তাহলে কোনটা বিশ্বাস করব? তোর বরের ইনকামের কথা তুই বলেছিস, আর এখনও আমরা জানি যে যেইখানে উনি কাজ করেন সেইখানে উনি যে ডেজিগনেশনে কাজ করেন, মোটামুটি তো অনেকেই করে, এগুলো জানা যায় যে সে কত টাকা ইনকাম করে, সেই টাকায় সে সংসার চালায়, সমস্ত কিছু আনে, সমস্ত কিছু খরচা করে, ইলেকট্রিক বিল থেকে ওয়াইফাইয়ের বিল ফিল সমস্ত সে দেয়, তারপরে সে টাকা জমিয়ে নিজের ফোন কেনে, তোর যা যা কেনা আছে সেইগুলোর মেনটেনেন্স করে, তারপরে তোকে ঘুরতে বেড়াতে নিয়ে যায়। তারপরে তুই বলবি যে জল গরম হয় না, না তুই বলছিবি যে সেটা তো আগে বলেছিলাম, হঠাৎ করে তোর বরের টাকায় জল গরম না, জল বাষ্প হয়ে যাচ্ছে। মানে ভাবি অবাক হয়ে যাই, মানে কত তুই মিথ্যা কথা বলবি। আমরা জানি ওই ভদ্রলোকের কোনো গতি নেই, তোকে ছাড়া
ওনার আর অন্য কিছু জুটবেই না, সেই অকাতই ওনার নেই। তাই উনি বাধ্য হয়ে মুখ বুজে সহ্য করছেন, কারণ উনি জানে যে এখন যদি আমি একে ছেড়ে দিই তাহলে আমার করিতকর্মার জায়গাটা ফুস হয়ে যাবে, যেটুকুনিও বা করিতকর্মা করতে পারছি সেটুকুনিও করতে পারবো না, এটা উনি জানেন। আর সব থেকে বড় কথা, তোর নামে এসে বলে ওই বাড়িতে টিকতে পারবে? আর তুই তো বলি মহান এতে আছিস, তুই জানিস যে তাহলে আমি যে জিনিসটা করব ডিভোর্স ফাইল, তুই বলেছিলিস আগেই যে ডিভোর্স ফাইল করে আমি আমার ভাগ বুঝে নেব। সেটা কোত্থেকে দেবে উনি? তাহলে তার বাবার জায়গা সম্পত্তিতেই কোপ পড়বে কি, তাই তো? যেহেতু দেখে শুনে বিয়ে দিয়ে নিয়ে এসছে, তুই সেই জায়গা থেকে অ্যালুমিনির দাবিটা করবি, আর সেটা উনি ভালো করে জানে। আর তুই সেটা নিজে বলেছিস, তুই ভিডিওতে সেটা বলেছিস ফ্ল্যাটে থাকাকালীন, যে আমি আমার হিসেবটা বুঝে নেব। আর সেটা উনি জানেন যে সেই অক্ষমতাটা তারা আছে, সেটা করে দিতে পারবে না। আর তার জন্য তোকে মুখ বুঝে সহ্য করা ছাড়া উপায় নেই। কারণ উনি যদি কোনো স্টেপ নেয় তোর এগেনস্টে, উনি তো পুরো ধুয়ে যাবে, আর তারপরে ওনার জুটবে না আর, এটাও উনি ভালো করে জানেন। তাই সবসময় তাকে 32 অল আউট হয়েই তোর সঙ্গে থাকতে হয়। আমি বুঝতে পাই না তোর সবাইকে নিয়ে ঈর্ষার কারণ কি? তুই যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ঈর্ষা করছিস, কারণটা কি? কারণটা তারা তোর থেকে ফার বেটার পজিশানে রয়েছে পার্সোনালি, যেটা তুই সহ্য করতে পারিস না। এটাই হচ্ছে সব থেকে সমস্যা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তোমরা যারা দেখেছো তোমরা বুঝতে পারো যে না, খাওয়া পড়ার অভাব কিন্তু কারণ নেই, খাওয়া পড়ার বা বিলাসিতার অভাবও কারণ নেই। তাহলে কেন কন্ট্রোভার্সি করতে আসে? তোমাদের মনে হতে পারে যে কেন কন্ট্রোভার্সি করতে আসে। বেশিরভাগ লোকই কন্ট্রোভার্সি ভালোবেসে করতে আসে, সে তারা কথা বলতে পারে তাই। আর যেখানে একটা ইউটিউব এরকম প্ল্যাটফর্ম দিয়েছে যে কন্ট্রোভার্সি করলে টাকা পাওয়া যায়, তাই করতে আসে। তারা হয়তো অনেকেই ব্লগিং করার চেষ্টা করেছিল প্রথম দিকে, তারপরে দেখেছে হচ্ছে না, তখন হয়তো কন্ট্রোভার্সি করেছে। হ্যাঁ, এরকম অনেকে আছে। আর অনেকে হয়তো ভালোবাসছে যে ব্যাপারটা তো বেশ ভালো, টাকা ইনকাম চায় না কে আছে? যার যতই থাক তারপরেও সে ইনকাম করার চেষ্টা করে। বরের টাকায় সমস্ত কিছু হলেও নিজের কাছে একটা টাকা থাকবে, এটা অনেকে চায়, অনেকে চায়, তার জন্য করতে আসছে। কিন্তু তারা খেতে পায় না, তাদের বাড়িতে হাঁড়ি চড়ে না, তাদের ওই টাকা থেকে এই সমস্ত কিছু করতে হবে, ভিক্ষার দান তুলতে হবে, তারপরে দোকান পাঠশালা সাজাতে হবে, এরকম কারণ নেই। তাই তুই নিজে ফেলিওর বলেই সবসময় নিজে ইনসিকিউরিটিতে ভুগে সবসময় বলি আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট। এটা তুই নিজেকে বোঝাস, তুই এটা নিজেকে বোঝাস, অন্য কাউকে বোঝাস না। তুই বোঝাস, নিজের মনকে সান্ত্বনা দিস। কারণ দেখ, এটা বুঝেছি তোর কথাতে যে তোর লাইফস্টাইল যেটা ছিল তোর বাপের বাড়িতে, সেখানেও কিন্তু তোর যথেষ্ট কষ্ট করে মানে চলতে হয়েছে। স্বাভাবিক, বাবা তো সেরকম ভালো চাকরিভূত করতেন না। আর সেখানে 3-3টে মেয়ে মানুষ করা, তাদের লেখাপড়া শেখানো, তাদের খাওয়ানো পড়ানো চারটিখানিক ব্যাপার নয়। তো সেইটা করতে গিয়ে তোর অনেক শখই পালন হয়নি। তারপরে তুই যখন বরের বাড়িতে এলি, স্বাভাবিক তোর বাড়িতে কি দেখে বিয়ে দিল, যে বড় একজন স্কুল টিচার, মাস্টারমশাইয়ের ছেলে, একটাই ছেলে, এত বড় বাড়ি, শিক্ষিত, তাহলে সে এইবার তোকে একদম সব স্বপ্ন পূরণ করে দেবে। কিন্তু তারপরে দেখা গেল কি, সে তো চাকরিভূতরা ঠিকঠাক করে না, এবং করোনার সময় তার চাকরিও চলে গেছিলো। তারপরে তুই বিএড ফিএড পড়লি, সেটাও শ্বশুরমশাই পয়সা খরচা করেছে শুনেছি, যাতে তুই চাকরি পাস, কিন্তু সেটাও হয়নি। তারপরে এবার তুই দেখলি যে মোটামুটি আমাকে ইনকাম করতে হবে, এরমভাবে তো কতদিন চলে, তাই না? তো কেন, কিসের জন্য? শখ পূরণ করার জন্য। কারণ তোকে তো শ্বশুরবাড়ি থেকে কিন্তু অনেকবার বলেছে ভিডিও ছেড়ে দিতে। কেন বলেছিল? যে আমার দাদা কি তোমাকে খাওয়াতে পড়াতে পারবে না? তো তোর তো খাওয়া পড়ার জন্য দরকার হয় না, তুই তো খাওয়া পড়া ঠিক আছে, বাট তুই তো জানিস যে তোর শখ আহ্লাদ, যে যেগুলো তুই পাসনি সেগুলো পেতে চাস, যে লাইফস্টাইল তুই লিড করতে পারিসনি সেগুলো পেতে চাস, এটা খারাপ জিনিস নয়। কিন্তু তার জন্য তোকে এইভাবে আঙুলটা ঘোরাতে হয়েছে, আর তার জন্যই তুই কন্ট্রোভার্সি করতে বসেছিস। ভালো কথা, কন্ট্রোভার্সি করতে বসেছিস, কিন্তু না, তুই কন্ট্রোভার্সি করে কিন্তু তুই ক্ষান্ত থাকিস নি। তুই ভুল পথে, ভুল ওয়েতে কন্ট্রোভার্সি করেছিস। তুই লোকের ভিতরের গোপন তথ্য, কে কি বলেছে, কে কি করেছে, সেইগুলো নিয়ে সমস্ত কিছু কাজকর্ম করেছিস। তারপরে যে গোপন তথ্য ছেড়ে তুই ভিতরের তথ্য শুরু করলি লোকের সঙ্গে যোগাযোগ করে, এবং তোর ফোনে সমস্ত কিছু লোড করতে লাগলি, কারণ তুই জানিস এইভাবেই আমাকে কারবার করতে হবে। কারণ ভিডিও টু ভিডিও খুব কম, খুব কম তুই করিস, এবং তুই সেইগুলোকেই আকার ইঙ্গিতে এমনভাবে বলিস, মানে ছোট্ট জিনিসটাকে এত বড় করে দেখাস, যার জন্য লোকে ভাবে কি না কি। কিন্তু তুই আসলে ভিতরে মিশিস, 2 দিন মিশিস আর 40 দিন সেটা বেঁচে খাস, এটাই তো তোর কারবার। তাহলে তুই আবার নিজেকে বেস্ট বলিস কোন জায়গা থেকে বলতো? আমি বুঝে পাই না। তো যাই হোক, পরিষ্কার বোঝা যাচ্ছে যে অসভ্যতা মোর চূড়ান্ত, আর যার জন্য লিপলকের মতো ছবি, যেটা ভীষণই পার্সোনাল,
ঠিক আছে, সেটা পর্যন্ত গ্রুপে পাঠিয়ে রেখেছে, ভাবতে পারছো? এ আবার একে বলে ওকে বলে যে নোংরা চরিত্র, এ ছবি পাঠায়, ও এই করে ও সেই করে, সবাই নোংরা চরিত্র আর ও ধোয়া তুলসী পাতা, এটাই বোঝা গেল। ঠিক আছে, আচ্ছা তারপরে ওটা তো গেল। তারপরে দেখো দর্শকদের কীরকম ভুজুং ভাং দিচ্ছে। ও ট্রিটমেন্টে গেছে অন্য, আর বলেছে লোকের কাছে অন্য। বাড়ির লোকেরা নাকি মানে ও আগেই ওর মানে বাপের বাড়ির লোকেরা জানতো যে ওর এই প্রবলেমগুলো ছিল, ঠিক আছে, তারপরে বিয়ে দিয়েছে, তার মানে লুকিয়ে বিয়ে দিয়েছে, যদি এরকম প্রবলেম থাকে তারপরে লুকিয়ে বিয়ে দিয়েছে। এরপরে দেখো সমস্ত কিছু ভিউয়ার্সদের সামনে ওপেন করলো। ওকে ভালোবাসার প্রথম কারণই ভিউয়ার্সদের এবং যারা ওকে ভালোবাসতো, যে ওর একটা অপূর্ণ জায়গা আছে, এবং ও বলেছিল সেই ট্রিটমেন্ট করানোর জন্য ও কন্ট্রোভার্সি করতে এসেছে, কিন্তু সেটা পুরোটাই ভুয়ো, আজকে ডেটে প্রুফড। তাহলে আর কিছু বলার নেই। তো যাই হোক, ও নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছে, আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট, ঠিক আছে, আর বলে আমাকে নিয়ে সবাই পড়ে থাকে। আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো আমি তো ব্লগার নই, তাহলে ওরা কি আমাকে ব্লগার বলে ভ্যালু দেয়? নো, কখনোই না। তোকে ব্লগার হিসেবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ভ্যালু দেওয়ার থেকেও বড় কথা, তুই হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, সেটা লোক বোঝে, ভিউয়ার্সরা শুনতে চায় তোর এই কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো, তার জন্য লোকে ভিডিওতে ভিডিও করে। আর তুই সেটাকে বলিস আমার পিছনে পড়েছে, তোর পিছনে পড়ে থাকে কী হবে? তুই কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্রগুলো তো করিসই এই জন্য। আমার তো কখনো কখনো মনে হয় যে তুই গ্রুপে এগুলো ইচ্ছা করে ছেড়ে রেখেছিস, যাতে তোকে নিয়ে কন্ট্রোভার্সি হয়। তুই জানিস কখনো না কখনো এগুলো বাইরে বেরোবে, সেই জন্য আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, তুই এটা ইচ্ছা করে উৎপাদন করেছিস, আমার কখনো কখনো মনে হয়। আর এটাও মনে হয় যে তুই কালো চিঠি করার জন্য ভাগ্নুকে এই জিনিসগুলো মার্কেটে ছড়িয়ে রেখেছিস, মনে হয়, জানিস তো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানো। ততক্ষণের জন্য